আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। রাজধানীর সড়কে আবারও প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। বাস চালকের সর্বোচ্চ শাস্তি সহ ৮ দফা দাবিতে সড়ক অবরোধ, তীব্র যানজট। চলতি অর্থবছরে উন্নয়ন কর্মসূচি ব্যয় কমছে ৮,০০০ কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি ছাড়াবে ৮% জানালেন পরিকল্পনামন্ত্রী। নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে খালেদা জিয়া। অভিযোগ গঠনের শুনানি ১ এপ্রিল। এবং সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি কাল। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম। রাজধানীর প্রগতি সরণিতে বাস চাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার হোসেনের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ সহপাঠীরা সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর করে। এ ঘটনায় নগরীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বাস চালকের সর্বোচ্চ শাস্তি সহ ৮ দফা দাবি জানিয়েছে তারা। এসব দাবি আদায় বুধবার সকালে আবারও সড়ক অবরোধ কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীরা। বিস্তারিত শরফুল আলমের রিপোর্টে। বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে যাওয়ার পথে যমুনা ফিউচার পার্কের সামনে বাসের নিচে চাপা পড়েন আবরার হোসেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তার সহপাঠীরা সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। দিনভর ব্যস্ততম এই সড়কটি বন্ধ থাকায় নগর জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। সুপ্রভাত পরিবহনের একটি বাস তার গায়ের উপর দিয়ে ঠেলে দেয়। জ্যাপলার ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার সময় কেন হচ্ছে আমার ভাই মারা যাবে? আমাদের একটাই দাবি, নিরাপদ সড়ক ব্যবস্থা যাতে উন্নত করা হয়। ঘটনাস্থলে গিয়ে বাস চালকের শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তবে তাতে সাড়া দেননি অবরোধকারীরা। বাস চালকের সর্বোচ্চ শাস্তি, পরিবহন সেক্টরকে রাজনৈতিক প্রভাবমুক্ত, ফিটনেসবিহীন পরিবহন ও লাইসেন্সবিহীন চালককে অপসারণ সহ বেশ কয়েকটি দাবি জানান শিক্ষার্থীরা। অযোগ্য বাস ড্রাইভাররা যে বাস চালাচ্ছে এবং অ্যাক্সিডেন্ট করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক। মালিক পক্ষের শাস্তি চাই এবং তাদের রুট পারমিট একদম পার্মানেন্টলি বাতিল করা হোক। শুধুমাত্র তাদের ওভারটেকিং এবং নিজের স্বার্থ এবং মালিকের স্বার্থ উদ্ধার করার জন্য আমার ভাইকে আজকে তাজা মেরে দিল। এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। যে দুর্ঘটনা ঘটেছে সেই রিলেটেড আপনার আইনগত ব্যবস্থা যে সকল নেওয়া দরকার সমস্ত ব্যবস্থাই আমরা এখন গ্রহণ করছি। আমার যে গাড়ি আছে, গাড়ি আমাদের এখানে আটক হয়েছে এবং আমাদের কাছে গাড়ির একজন চালক আটক আছে। তো আমরা এই আইনগত ব্যবস্থা যা যা নেওয়া সবই আমরা গ্রহণ করব। পরে পুলিশ ও প্রশাসনের সাথে আলোচনা শেষে প্রথম দিনের সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাঙামাটির বাঘাইছড়ি সন্ত্রাসী হামলায় আহতদের দেখতে চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে যান প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। আহত কয়েকজনের সঙ্গে কথাও বলেন তিনি। এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে সিএসি বলেন, এর সাথে জড়িতদের খুঁজে বের করা হবে। হতাহতদের আর্থিক সহায়তারও আশ্বাস দেন তিনি। উপজেলা নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার। এদিকে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন 10 জন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান। আমরা পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছি। তারা তদন্ত করলে বেরিয়ে আসবে কারা করেছে, কে করেছে। তাদেরকে শনাক্ত করা গেলে আইনের আমলে আনার জন্য তাদেরকে পুলিশের প্রতি এবং আইন শৃঙ্খলা রক্ষায় যারা ওখানে নিয়োজিত আছেন তাদের প্রত্যেকের প্রতি আমার নির্দেশ থাকলো। গতকালকে রাতে আমরা 7 জনকে ঢাকা সিএমএইচে পাঠিয়েছি। ঢাকা সিএমএইচে এখন তাদের অপারেশন করা হচ্ছে। যতদূর আমরা জানি তারা সবাই ভালো। রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসী হামলায় নির্বাচনী কর্মকর্তা সহ 7 জন নিহতের ঘটনা তদন্ত করে হামলার দায়-দায়িত্ব নিরূপণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। জাতীয় নির্বাচন কমিশনে গণমাধ্যমকে তিনি বলেন, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে কমিশন। রাঙামাটির ঘটনাকে স্বাধীনতার পর সবচেয়ে মর্মান্তিক ঘটনা হিসেবে চিহ্নিত করে নির্বাচন কমিশনার এ ধরনের হামলাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, আমি মনে করি তাৎক্ষণিকভাবে এসব প্রশ্নের উত্তর প্রদান সমীচীন নয়।
ঘটনাটি সম্পর্কে তদন্ত করে এর কারণ ও দায় দায়িত্ব নিরূপণ করা হবে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পূর্বে যে কোনো বক্তব্য তদন্ত কার্যকে ব্যাহত ও বিভ্রান্ত করতে পারে। চলতি বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে কাটছাঁট করা হচ্ছে ৮,০০০ কোটি টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি বৈঠকে এ অনুমোদন দিয়ে সংশোধিত এডিপির আকার ঠিক করা হয় ১,৬৫,০০০ কোটি টাকা। শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে আরও জানানো হয়, চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৮.১৩%, আর মাথাপিছু আয় বেড়ে দাঁড়াবে $১,৯০৯। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। চলতি অর্থ বছরের ৮ মাসে উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দের মাত্র ৩৯% খরচ করতে পেরেছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ। বরাবরের মতোই শেষ পর্যন্ত অর্থ বছরের নবম মাসে এসে বরাদ্দ কমাতে হয়েছে ৮,০০০ কোটি টাকা। যদিও গত অর্থ বছরের একই সময়ের চেয়ে এবার প্রায় ৮,৫০০ কোটি টাকা বেশি খরচ হয়েছে। সব মিলিয়ে এবার ১৯১৬ প্রকল্পে সংশোধিত এডিপির আকার দাঁড়ালো ১,৬৫,০০০ কোটি টাকা, যার মধ্যে ১,১৩,০০০ কোটি টাকায় খরচ করবে সরকার। বাকিটা মিলবে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে। বিনিয়োগ প্রকল্প ১৬২৯টি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স বা কারিগরি সহায়তা প্রকল্প ১৫৪টি। জাপান ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ড থেকে আমরা কিছু রেয়াতি ঋণের মাধ্যমে করা হয়, সেটা অর্থায়িত প্রকল্প ২টি, এবং বিভিন্ন আমাদের কর্পোরেশনের ১৩১টি প্রকল্প। এবার জিডিপির আকার হবে ২৫,৩৬,১৭৭ কোটি টাকা। সরকারি বেসরকারি বিনিয়োগ জিডিপির ৩১.৫৭%। মাথাপিছু আয়ও বাড়বে $১৫০ কোটি বেশি। জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়। এই বছরে আমাদের জিডিপিতে প্রবৃদ্ধি অর্জন হচ্ছে ৮.১৩%, যেটা গত বছর ছিল ৭.৮৬%। গত বছর ছিল মাথাপিছু আয় $১৭৫১। এই বছর সেটা $1,909। ইনভেস্টমেন্ট টু জিডিপি আমাদের গত বছর ছিল 31.13%। এই বছর সেটা ৩১.৫৭%। একটু বেড়েছে। আমাদের প্রাইভেট সেক্টর এখনো আসেনি, এবার থেকে প্রাইভেট সেক্টর আসবে। বৈঠকে জেলা ও উপজেলার মাস্টার প্ল্যান তৈরি, বিশেষজ্ঞ ছাড়া একাধিক প্রকল্পে পরিচালক নিয়োগ না দেয়া, প্রকল্প শেষ হওয়ার পর প্রতিবেদন দেয়া বাধ্যতামূলক করার মতো বেশ কয়েকটি নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি ১ এপ্রিল নির্ধারণ করেছে আদালত। খালেদা জিয়ার উপস্থিতিতে বিচারক এদিন ধার্য করেন। অসুস্থ খালেদা জিয়াকে জোর করে আদালতে আনা হয়েছে বলে অভিযোগ করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। তবে এই অভিযোগ সঠিক নয় দাবি করে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, অন্যান্য দিনের মতো খালেদা জিয়া স্বেচ্ছায় আদালতে এসেছেন। মাহমুদুর রহমানের রিপোর্ট। কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সাথে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম এ মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন। আসামিদের বিরুদ্ধে প্রায় ১৪,০০০ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। অভিযোগ গঠনের শুনানি নির্ধারিত দিনে বেলা ১২:৩০টার দিকে খালেদা জিয়াকে আদালতে হাজির করে কারা কর্তৃপক্ষ। এদিন মামলার প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে খালেদা জিয়ার আইনজীবীর করা আবেদন নামঞ্জুর করে দেন আদালত। আমরা বলেছিলাম ইতিপূর্বে প্রদত্ত আদেশের জন্য যে সার্টিফাইড কপি আমাদেরকে দিতে চেয়েছেন সেই কপি অতি সত্বর সরবরাহ করা হোক, তাহলে আমরা সেগুলোকে পর্যালোচনা করে মামলার প্রস্তুতি গ্রহণ করব এবং মামলার শুনানিতে অংশগ্রহণ করব। তার বিরুদ্ধে চার্জ গঠন হবে কিনা, ওয়েদার চার্জ টু বি এ গ্রাউন্ডলেস, এই কথাটা বলা আছে। সুতরাং এই আলোকে কাগজপত্র তাদেরকে দেওয়া আছে, এফআইআর, চার্জশিট সহ সকল পেপার। এখন ওনারা আমরা মনে করি দীর্ঘায়িত করা, বিলম্বিত করা, বিভিন্ন অজুহাত সৃষ্টি করার জন্যই এই ধরনের বক্তব্য দিচ্ছেন। আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার অভিযোগ করেন, অসুস্থ খালেদা জিয়াকে জোর করে আদালতে আনা হয়েছে। অভিযোগ সঠিক নয় দাবি দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের। যে আদালতে আনার মতো শারীরিক অবস্থা তার আদৌ আসলো কিনা, তারপরও আমরা যেটা দেখলাম তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে আদালতে আজকে তাকে হাজির করা হয়েছে। তারা আদালতে অসুস্থতার বিষয়ে কোনো বক্তব্য দেন নেই, ইভেন কি আদালতে কোনো দরখাস্তও দেন নেই।
এখন ওখান থেকে বেরিয়ে এসে কার্যক্রম শেষ করে এসে এখানে যদি ভিন্নতর কিছু বলেন সে ব্যাপারে আমার বলার কিছু নেই। দুদকের এই আইনজীবী আরও বলেন, অভিযোগ গঠনের এ পর্যায়ে মামলার কার্যক্রম বিলম্বিত করতে আসামিপক্ষের আইনজীবীরা বিভিন্ন অজুহাতে সময় নিচ্ছেন। এ পর্যায়ে মামলার জব্দ তালিকার সত্যায়িত কপি আসামিপক্ষের আইনজীবীদের দেওয়ার কোনো সুযোগ নেই। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হবে কাল। সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও নিউরোলজিস্ট অধ্যাপক ডক্টর আবু নাসের রিজভী সকালে এ তথ্য জানান। তিনি জানান, সিঙ্গাপুর সময় কাল সকাল 10টার দিকে ডক্টর ফিলিপ কোর নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডক্টর সেবাস্টিন কুমার সামি এ সার্জারি করবেন। ওবায়দুল কাদেরের রক্তচাপ, ডায়াবেটিস এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। ওবায়দুল কাদের সাহেবের শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ওনার প্রেশার, ডায়াবেটিস সবই কন্ট্রোলে আছে। মাউন্ট এলিভেটেডের ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল 10টায় ওনার বাইপাস সার্জারি হবে। তুরাগ নদী প্রশস্ত করার জন্য আগের ওয়াকওয়ে ভেঙে নতুন করে নির্মাণের প্রস্তাব করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। মিরপুরের বড় বাজার এবং সাভারের কাউন্দিয়া ইউনিয়নের ইশাকাবাদ এলাকায় তুরাগ নদীর দুপাশে উচ্ছেদ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির যুগ্ম পরিচালক আরিফুদ্দিন এসব কথা বলেন। উদ্ধার করা জায়গা ড্রেজিং করে নদীর সাথে মিলিয়ে দেওয়া হবে বলেও জানান বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। বিস্তারিত শফিকুল ইসলাম শামীমের রিপোর্টে। রাজধানীর গাবতলীর বিপরীত পাশে তুরাগ ও বংশী নদীর মোহনায় নদী ভরাট করে জমির মালিকানা দাবি করছেন স্থানীয়রা। তবে বিআইডব্লিউটিএ নদীর প্রকৃত সীমানা ধরে দখলমুক্ত করেন কয়েক একর জমি। এ সময় নদীতে বাঁধ দিয়ে তৈরি করা পুকুর নদীর সাথেই মিলিয়ে দেওয়া হয়। 3 দিনের মধ্যে আশুলিয়া পর্যন্ত তুরাগের দুপাশের স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আরিফুদ্দিন। নদী অপশস্ত করা অত্যন্ত জরুরি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। এ বিষয়ে হয়তো এর সিদ্ধান্ত আসতেও পারে যে ওয়াকওয়েটি ভেঙে আবার পুনর্নির্মাণ, নদী প্রশস্ত করে পুনর্নির্মাণ করার বিষয়। মঙ্গলবার উদ্ধার অভিযান চলাকালীন নদীতে বালুবাহী বাল্কহেড দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করায় সেগুলো সরিয়ে দিতে আলাদা অভিযান চালাতে হয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে। এদিকে রাজধানীর গাবতলী সংলগ্ন মিরপুর বেরিবাঁধের বড়বাজার এলাকায় তুরাগ তীরে অভিযান চালানো হয়েছে। এ সময় আধা পাকা বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় কিছু স্থাপনা বাদ রেখেই অভিযান চালাতে হয় বিআইডব্লিউটিএকে। নদীর দুপারের এই উচ্ছেদ অভিযান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী। অবৈধ উচ্ছেদের সরকার নিচে খুব ভালো কাজ করছে, ঠিক আছে, এলাকার উন্নয়নের কাজ হোক, ঠিক আছে, আমরা এতে খুব খুশি। পরিষ্কার করলে রাস্তাঘাট ভালো থাকবে, মানুষ চলাচল করতে পারবে, মানুষ চলাফেরার জন্য একটা প্রতিরোধ দখলমুক্ত থাক, এটা পরিবেশ সরকারের যে উদ্যোগ নিচ্ছে এটা ভালো উদ্যোগ নিচ্ছে। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে উদ্ধার করা জায়গায় ড্রেজিং করে মূল চ্যানেলের সাথে সংযুক্ত করারও ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। নদী দখলমুক্ত করতে বিআইডব্লিউটিএর চলমান অভিযানের 19তম দিনে মিরপুরের বড়বাজার এলাকার উচ্ছেদ চালিয়ে বড় বড় স্থাপনা ভেঙে দেওয়া হয়। আর ভবিষ্যতে যাতে নদীর পাড়ে কেউ স্থাপনা নির্মাণ করতে না পারে সেজন্য স্থায়ীভাবে ওয়াকওয়ে এবং সীমানা পিলার নির্মাণেরও সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আর এই অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। মোটরবাইক হোক বা গাড়ি, মোবাইল অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ারিং সেবা এখন দারুণ জনপ্রিয়। তবে নির্ধারিত শর্ত পূরণ করতে না পারায় এখনও অনুমোদন পায়নি এসব রাইড শেয়ারিং সেবা। তাই এই সেবায় অনিয়ম হলে কোম্পানিগুলোকে জবাবদিহিতায় আনা যাচ্ছে না। সেবা প্রদানকারী কোম্পানিগুলো বলছে, নীতিমালার কিছু শর্ত সংশোধন না করা হলে তাদের পক্ষে ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। প্রথম আলো আয়োজিত এক গোল টিভির বৈঠকে এসব কথা উঠে আসে। হুমায়ুন চিশতির রিপোর্ট। সিএনজি ও ট্যাক্সি চালকদের দৌরাত্মে চরম ভোগান্তির মধ্যে কিছুটা স্বস্তি নিয়ে আসে অ্যাপভিত্তিক রাইড সার্ভিসগুলো। তবে কিছুদিনের মধ্যে নানা অনিয়মের অভিযোগ আসা শুরু হয়। এসব সার্ভিস পরিচালনার জন্য গত বছরের ফেব্রুয়ারিতে নীতিমালা তৈরি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। 16টি কোম্পানি অনুমোদনের জন্য আবেদন করলেও শর্ত পূরণ করতে না পারায় একটিও নিবন্ধন পায়নি। কোম্পানি লাইসেন্সের জন্য কোনটা প্রি রিকুইজিট আর কোনটা লাইসেন্সের পরে হওয়া যাবে, এখানে একটু দ্বন্দ্ব আমার মনে হয় আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে আছে। এই ভ্যাট ইম্পোজিশন প্রাইসটা ইনক্রিজ করবে, কিন্তু আলটিমেটলি সব
ট্যাক্সই কিন্তু কাস্টমারদের উপর দিয়ে চলে যায়। কিছু কিছু ইস্যু আছে, ওয়ান ড্রাইভার ওয়ান ক্যাব, সাপ্লাই ক্যাব, প্রাইসিং, এগুলো ইস্যু যদি রিভিজিট করা যায় একটু, আমার মনে হয় লং রানে সবার জন্য ভালো হবে। গোলটেবিল বৈঠকে যাত্রীদের তথ্য সুরক্ষার জন্য সার্ভিসগুলোকে ন্যাশনাল ডাটা সেন্টারের সাথে যুক্ত করার সুপারিশ করেন আলোচকরা। নীতিমালা সংশোধন করা উচিত বলেও মত দেন তারা। The emerging popular concern that safety ইস্যুটা যত ভেহিকলের সাথে there is no as such any concern about safety. অ্যাপসগুলোতে আমাদের ডেটা আছে, গণমানুষের ডেটা আছে যারা ব্যবহার করছে, তো অ্যাপসের সিকিউরিটি ইম্পর্টেন্ট। সকল পক্ষের সাথে আলোচনার মাধ্যমে প্রয়োজনে নীতিমালা সংশোধন করা হবে বলে জানান বিআরটিএ পরিচালক। জানান এরই মধ্যে এ বিষয়ে একটি কমিটিও করা হয়েছে। সরকারের সদিচ্ছার কোনো প্রকার অভাব নেই, এই নীতিমালাই তার পরিষ্কার একটা প্রকাশ। বিআরটিএ যদি অ্যাপস থাকতো, সেই অ্যাপস ইউজ করে যদি পাঠাও বা উবার এরা সেই আন্ডারে থাকতো, তাহলে এটা ইজিলি ম্যানেজ করা যেত। এখন যেহেতু অ্যাপস যার যার ইন্ডিভিজুয়াল অ্যাপস, সেক্ষেত্রে আমাদের জন্য বিআরটিএর পক্ষ থেকে অ্যাজ এ রেগুলেটরি এটা কন্ট্রোল করা রিয়েলি ডিফিকাল্ট। এদিকে রাইড শেয়ারিং সার্ভিসের বর্তমান ভাড়ার চেয়ে নীতিমালায় ভাড়ার হার অনেক বেশি রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সাফল্যের পেছনে না ছুটে তরুণ প্রজন্মকে কাজের পেছনে ছোটার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের 11তম সমাবর্তনের ভাষণে এই আহ্বান জানিয়ে তিনি বলেন, মিথ্যার সাথে আপোষ না করে শিক্ষার্থীদের সত্য বলার সৎসাহস রাখতে হবে। সমাবর্তনের প্রধান বক্তা ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মেধা সব নিজের স্বার্থের জন্য, নিজে ভালো প্রতিষ্ঠিত হওয়ার জন্য, ভালো চলার জন্য, ভালো স্বপ্ন দেখার জন্য, ভালো পরিবারের ভবিষ্যৎ সব ভালো চিন্তা করার জন্য যদি সবাই যদি দেশ চলে যান, তাহলে দেশ আমরা কোথায় থাকবে? এখানে কিন্তু আপনাদেরকে ভালো করে গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে। দেশের স্বার্থকে সবার উপরে প্রাধান্য দিতে হবে। আমি এটি বিশেষভাবে সবার কাছে অনুরোধ জানাই। স্বাধীনতা বিরোধীরা যাতে আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তিনি এ আহ্বান জানান। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু সহ 14 দলের কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতি মুহূর্তে মনে হয় বঙ্গবন্ধু আমাদের পাশে আছে, আমাদের সামনে আছে। মাথা নত না করার বঙ্গবন্ধুর অর্থ মনে রাখবেন, চক্রান্ত এখনো চলছে। কারণ যে দল দীর্ঘদিন ক্ষমতায় থেকে বঙ্গবন্ধু হত্যাকারী বিচার করে নাই, বঙ্গবন্ধু শোক দিবসে ভুয়া জন্মদিন পালন করেছিল, তাদের বীজ দাগ এখনো শেষ হয়ে যায়নি, মনে রাখবেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ও সংসদ সদস্য মঞ্জুর হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আতাউর রহমান প্রধান এবং পরিচালক আবু সুফিয়ান। পরে অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা ও রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক কাইসুল হক এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাথে নিয়ে দেশের জন্য কাজ করতে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। সকালে বিশ্ব সামাজিক কাজ দিবস উপলক্ষে রাজধানীর বিআইএম সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান। এ সময় দেশের তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক কর্মকাণ্ডের প্রতি তাদের আরও বেশি আগ্রহী করে তোলার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পিপলস ইউনিভার্সিটির প্রক্টর হাবিবুর রহমান এবং এটিএন বাংলার উপদেষ্টা প্রশাসন ও মানব সম্পদ মীর মোতাহার হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ।
রাজধানীতে যাত্রা শুরু করল দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় এসএমই পণ্যের চেইন স্টোর ঐক্য। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মাধ্যমে উন্নয়ন অর্জন করাই এই উদ্যোগের লক্ষ্য। উদ্যোক্তারা জানান, এর আওতায় প্রশিক্ষণের মাধ্যমে দেশের অনেক বেকারের কর্মসংস্থান হবে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.ডি. ইমাম, রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কে.এম. হাবিবুল্লাহ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আগামী 5 বছরে সারা দেশে স্থাপন করা হবে 25,500 শেখ রাসেল ডিজিটাল ল্যাব। দক্ষ প্রযুক্তিবিদ তৈরিতে সংযোগ দেওয়া হবে প্রায় 2 লাখ হাই স্পিড ইন্টারনেট। রাজধানীতে বেসিস সফট এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পরে সফট এক্সপোতে বাংলা ই কমার্স পোর্টাল দেশি শপিং এর লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, গত 10 বছরে তথ্য প্রযুক্তি শিল্পে 10 লাখ তরুণের কর্মসংস্থান হয়েছে। বেসিস সফট এক্সপোর মিডিয়া পার্টনার এটিএন বাংলা। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা শুরু হওয়া বেসিস এক্সপোর প্রথম দিনে চালু হলো গ্রামীণ ফোনের আইওটি সেবা। এর উদ্বোধন করেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বেসিস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির, গ্রামীণ ফোনের ডেপুটি সিইও ইয়াসির আজমান, চিফ বিজনেস অফিসার মাহমুদ হোসেন এবং টেলিনর গ্রুপের হেড অফ আইওটি লার্স থমসন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা সফটওয়্যার প্রদর্শনী সফট এক্সপোর প্রথম দিনে অনুষ্ঠিত হল এডুকেশন অ্যান্ড স্কিলস প্রিপেয়ারিং ফর 4IR শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুকনুজ্জামান। 3 দিনের প্রদর্শনীতে থাকছে 3টি গুরুত্বপূর্ণ সেমিনার। প্রদর্শনী শেষ হচ্ছে 21 মার্চ। সেরা ইসলামী প্রতিভা খুঁজে পেতে খুলনায় অনুষ্ঠিত হল ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস প্রতিযোগিতা। ইউনাইটেড ক্লাব প্রাঙ্গণে আঞ্চলিক বাছাই পর্বে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে কয়েক দফা বাছাই শেষে 6 জনকে ঢাকায় চূড়ান্ত পর্বের জন্য মনোনীত করা হয়। এতে বিচারক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুক, সৌদি আরবের জেদ্দা সিটি মসজিদের ইমাম আমিনুল ইসলাম ও এটিএন বাংলার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কারি এ.কে.এম. ফিরোজ। পাঠকদের লাইব্রেরিমুখী করতে দেশের 25 জেলায় শুরু হয়েছে পাবলিক লাইব্রেরি ক্যাম্পেইন। রাজধানীর সুফিয়া কামাল মিলনায়তনে ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিজ আনলিমিটেড প্রকল্প ও গণগ্রন্থাগার অধিদপ্তরের আয়োজনে বছরব্যাপী এই প্রচারণার উদ্বোধন করা হয়। চলো গ্রন্থাগারে চলো, দেখি সম্ভাবনার আলো, এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রচারণার লক্ষ্য প্রায় 5 লাখ নতুন লাইব্রেরি ব্যবহারকারী সৃষ্টি করা। গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশিস কুমার সরকার, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বারবারা উইকহ্যাম এবং লাইব্রেরিজ আনলিমিটেড প্রকল্পের প্রোগ্রাম ডিরেক্টর কার্সি ক্রাটফোর্ড এ সময় উপস্থিত ছিলেন। রাজধানীতে বৃহস্পতিবার শুরু হচ্ছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা নভোয়ার ঢাকা ট্রাভেল মার্ট 2019। মেলা উদ্বোধন করবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। ভ্রমণ বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর এই অনুষ্ঠানের আয়োজন করছে। রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, এবারের মেলা টাইটেল স্পন্সর থাকছে নভো এয়ার। দি বাংলাদেশ মনিটরের প্রধান সম্পাদক রকিব সিদ্দিকী এবং পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর ভুবন চন্দ্র বিশ্বাস সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। সাইফ পাওয়ার ব্যাটারি সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের খবর। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে 4বারের চ্যাম্পিয়ন ভারতকে হারানোর সামর্থ্য বাংলাদেশের রয়েছে বলে মনে করেন কোচ গোলাম রব্বানী ছোটন। অন্যদিকে প্রতিযোগিতায় অপরাজিত ভারতের কোচ মাইমল রকি বলেন, প্রতিপক্ষকে ছোট করে দেখছেন না তারা। আগামীকাল নেপালের বিরাটনগরে বাংলাদেশ সময় বিকেল 3:15টায় মুখোমুখি হবে 2 দল। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। গোলরক্ষকদের নিয়ে চলছে গোল ঠেকানোর কাজ। ভারতের বিপক্ষে রক্ষণভাগের শেষ অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্বে থাকবেন যে তারাই। কোচ টেকনিক্যাল ডিরেক্টর তাই বুঝিয়ে দিচ্ছিলেন গোলপোস্টের কোন জায়গাটায় থাকতে হবে তাদের। স্বপ্না মৌসুমীরা কি করে আক্রমণ ভাগে বল নিয়ে ঢুকে পড়বেন, বিরাটনগরের অনুশীলন মাঠে চলল সেই কৌশলও। এসবই সেমির আগে বাংলাদেশের দলের অনুশীলন সেশনের দৃশ্য। সেমিফাইনাল ম্যাচ, এটা একটা ভিন্ন ম্যাচ, এটা কোনো লিগের ম্যাচ না, এখানে কোনো হিসাব নিকাশ নাই, এখানে ডু অর ডাই ম্যাচ হবে। আমাদের ফোকাস হচ্ছে আগামীকালের ম্যাচ, তো আমরা চেষ্টা করব যে সর্বোচ্চ দিয়ে ম্যাচটা খেলার জন্য। অন্যদিকে ভারতের অনুশীলনে গণমাধ্যম কর্মীদের যাওয়ায় বাধা ছিল, তবে 5 মিনিটের যে অনুমতি ছিল ততক্ষণ তাদের ফুরফুরে মেজাজে দেখা গেল।
No doubt, Bangladesh is one of the good side in this tournament, and meeting Bangladesh in semi-finals may be a difficult stage for us also. Bangladesh is one step for that, so we're ready for that challenge. চারবারের চ্যাম্পিয়ন ভারত আর বর্তমান রানার্স আপের মধ্যে লড়াইটা হবে মূলত দুই দলের আক্রমণ ভাগের ফুটবলারদের মাঝেই। সাব ফুটবলের ইতিহাসে যে 21টি ম্যাচ খেলেছে ভারত, তার মধ্যে মাত্র একটিতেই ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা, সেটি 2016-তে সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে। সেমির আগে সেই পরিসংখ্যানটাই অনুপ্রেরণা যোগাচ্ছে গোলাম রব্বানী ছোটনের দলকে। এসএম আশরাফ, এটিএন বাংলা, বিরাটনগর, নেপাল। পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্যায়ে খেলা শুরুর আগে অংশগ্রহণকারী ক্লাবগুলোকে ফি প্রদান করা না হলে পরের ম্যাচগুলোতে আর না খেলার ঘোষণা দিয়েছে ক্লাবগুলো। ফুটবলের ক্লাবগুলোকে জোটবদ্ধ করার জন্য বাংলাদেশ ফুটবল ক্লাবস অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনের যাত্রার প্রথম দিনই এই ঘোষণা দেয় তারা। সেই সাথে আগামী 15 দিনের মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বার্ষিক সাধারণ সভার তারিখ ঘোষণারও আলটিমেটাম দেন অ্যাসোসিয়েশন নেতারা। আরও জানাচ্ছেন তৌসিয়া ইসলাম। এবছরের জানুয়ারিতে শুরু হয়ে এখন পর্যন্ত প্রথম পর্যায়ের খেলার মধ্য দিয়ে চলছে দেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ফুটবলকে দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ঢাকা ও এর বাইরে এবার মোট 6টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে খেলাগুলো। নিয়ম অনুযায়ী অংশগ্রহণের জন্য বরাদ্দ বাড়িয়ে দেওয়ার কথা থাকলেও এবারই প্রথম কোনো স্পন্সর না থাকার অজুহাতে এখন পর্যন্ত কোনো অর্থ পায়নি ক্লাবগুলো। সেই সাথে অনিয়ম আর দুর্নীতি নৈমিত্তিক হয়ে ওঠায় ফুটবলের স্বার্থে সম্পৃক্ত ক্লাবগুলো এবার গঠন করল বাংলাদেশ ফুটবল ক্লাবস অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠন। আর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দিনই বাফুফের দিকে আলটিমেটাম ছুড়ে দিলেন নেতারা। আগামী 15 দিনের ভিতরে অ্যানুয়াল জেনারেল মিটিং ডিক্লেয়ার করতে হবে এবং ডিক্লেয়ার করে এই 3 বছরের অডিট রিপোর্ট আমাদের কাছে যেদিন ডেট হবে, যেই ডেটের 1 মাস আগে নিয়ম অনুযায়ী আমাদের কাছে অডিট রিপোর্ট পাঠাতে হবে। আমরা অডিট রিপোর্টগুলো দেখব, যদি আমাদের কোনো বক্তব্য থাকে আমরা সেই বক্তব্য আমরা এজিএম এর আগে আমরা জানাবো, সেটা তারা এজিএম এ উত্তর দিবে। আমরা আমাদের ক্লাবের সকল পাওনা বকেয়া যদি ক্লিয়ার না করে এবং আমাদের পার্টিসিপেট মানি যদি প্রদান করা না হয়, আমরা সেকেন্ড লিগে গিয়ে আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করব না। তবে কেবল ফুটবলের সাম্প্রতিক দুর্নীতি রুখে দেয়াই এই অ্যাসোসিয়েশন গঠনের উদ্দেশ্য নয়, বরং দেশের ফুটবলের বৃহত্তর স্বার্থে কাজ করার স্বপ্ন তাদের। অনেকগুলো ক্ষুদ্র ক্লাব রয়েছে যাদের ট্যান্ড নেই, যাদের কোনো বরাদ্দ নেই, সরকারের বরাদ্দ নেই। আমরা আমাদের একটি ফান্ড করেছি, সেই ফান্ড থেকেও তাদেরকে সাহায্য করব। প্রিমিয়ার লিগের যে ক্লাবগুলো আছে তারা যাতে এএফসি গাইডলাইন অনুযায়ী এএফসি লাইসেন্স পায়, সে ব্যাপারে আমরা ক্লাবদের সাথে আমরা কাজ করে যাব। ক্লাব অ্যাসোসিয়েশন করার অর্থ শুধু এই না যে আমরা ফুটবল ফেডারেশনের সাথে বার্গেনিং করে আমরা আমাদের সুবিধা। ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনার ছাড়াও জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় যোগান দিতে আরও বেশ কিছু কার্যকরী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা আছে নতুন এই যৌথবদ্ধ সংগঠনটির। তৌসিয়া ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। 21 মার্চ সাভার গলফ ক্লাবে শুরু হচ্ছে ওয়ালটন কাপ স্বাধীনতা দিবস গলফ টুর্নামেন্ট। 3 দিনের এই প্রতিযোগিতায় 7 ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন দেশ বিদেশের 400 অ্যামেচার গলফার। হকি ফেডারেশনের সভাকক্ষে সংবাদ সম্মেলনের স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার জানিয়েছেন, অ্যামেচার টুর্নামেন্ট শেষে তারা একটি পেশাদার গলফ টুর্নামেন্টের আয়োজন করবেন। এ সময় উপস্থিত ছিলেন সাভার গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর আব্দুল আহাদ, এটিএন বাংলা প্রতিযোগিতার মিডিয়া পার্টনার। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর সড়কে আবারও প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর। বাস চালকের সর্বোচ্চ শাস্তি সহ 8 দফা দাবিতে সড়ক অবরোধ, তীব্র যানজট। চলতি অর্থ বছরে উন্নয়ন কর্মসূচি ব্যয় কমছে 8,000 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি ছাড়াবে 8% জানালেন পরিকল্পনামন্ত্রী। নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে খালেদা জিয়া, অভিযোগ গঠনের শুনানি 1 এপ্রিল। এবং সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি কাল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।